ভুরি অভিযোগ। বাড়িতে হামলা, ধর্মীয় স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর, খুন, কিছুই বাদ নেই। জামাত শিবিরের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কি দায় এড়াতে চাইছে জামাত? মনের মধ্যে উগ্র মৌলবাদী মানসিকতা থাকলেও প্রকাশ্যে তা বলতে নারাজ জামাতের নেতারা। তাদের গলায় সাম্যের বার্তা। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। গত বছরের নভেম্বর থেকে জেলে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তারপর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়েছে বলে অভিযোগ। গত শুক্রবার বাংলাদেশের পটুয়াখালীর সংখ্যালঘু ব্যবসায়ীকে অপহরণ করা হয়। কট্টরপন্থীদের বিরুদ্ধে লুটপাট এবং অপহরণের অভিযোগ। ওখানে দুইজন স্টাফ ছিল, তাপস আর শঙ্কর। দুইজনরে হাত পা বেঁধে মুখে কষ্টে মেরে তারপরে আমার স্বামীকে মার্কেটের টাকা আনছিল 5 লাখ মতো সেই টাকা, আর আমার স্বামীরে সুদ্ধা নিয়ে গেছে অস্ত্র। শনিবার ভোরে যশোরে হিন্দু পরিবারের উপরে হামলা চলে। অভিযোগ, পরমেশ্বর প্রধানের বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে যায় 15 থেকে 20 জনের দুষ্কৃতী দল। এদিনই বিকেলে ফরিদপুরে আক্রান্ত সংখ্যালঘু দম্পতি 68 বছরের শ্যামলেন্দু বসু এবং তার স্ত্রী কাকলিকে মারধর করা হয়। বৃদ্ধ শ্যামলেন্দু মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেন। তিনি এখন সেদেশে আক্রান্ত। নিউজ 18 বাংলা। তাহলে কি দাঁড়ালো সুমনদা? এটা কি সোনার পাথর বাটি? জামাতের কাছে এই সাম্যের বার্তা, যারা নাকি জন্মাবেন তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু এসব দেখা হবে না, তারাই বাংলাদেশের নাগরিক। আদপে কি হচ্ছে? জামাত কর্তা একদম ঠিক বলেছেন যে বাংলাদেশে আবার সংখ্যালঘু সংখ্যাগুরু কি? শুধুমাত্র মুসলিমরা থাকবেন, ওনারা সব হিন্দুদেরকে খেদিয়ে বার করে দেবেন। দেখুন, আবার যদি রাষ্ট্রটা পূর্ব পাকিস্তান হতে চায় তাহলে আপনি পাকিস্তানে আপনি তো ক্রিকেট ভক্ত হয়, গত 50 বছরে পাকিস্তানে অনিল দলপত ছাড়া আমি কোনো হিন্দু ক্রিকেটারের নাম শুনিনি। একজন হিন্দু মহিলা পাকিস্তানে পুলিশ অফিসার হলে বিবিসি চলে আসে খবর করবার জন্য। ওরা বাংলাদেশকে সেই দিকে ঠেলতে চাইছে। দেখুন, এই জামাত কর্তার যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে আপনি এক বিন্দুও বিশ্বাস করতেন যদি দেখতেন, আপনি পছন্দ করুন না পছন্দ করুন, চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি মাথায় রাখুন যে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা কেউ জানে না, অথচ তাকে জেল খাটানো হচ্ছে। কেন খাটানো হচ্ছে? সমীর বাবুকে দেখতে পাচ্ছি না, কিন্তু সমীর বাবু ঠিক কথা বলেছেন। আসলে ভারতবর্ষের নার্ভ টেস্ট করছে বাংলাদেশের মৌলবাদী শক্তি। সমীরদার ফ্রেমটা একটু উল্টে গেছে, সেই কারণে সমীরদাকে নিতে পারছি না। আমি চেষ্টা করছি, কথাটা বলেছেন, আমি সেটাকে স্ট্রেচ করছি যে আসলে ভারতবর্ষের নার্ভকে টেস্ট করছে বাংলাদেশের মৌলবাদী। কতটা প্রভোকেশনের পরে আমরা রিয়াক্ট করব। একটা সহজ কথা বোঝার চেষ্টা করুন যে আপনি তর্কের খাতিরে ধরে নেওয়া যাক আপনি একটা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি এটা জাস্টিফাই করতে পারেন যে মুজিবের হত্যা ঠিক হয়েছিল, তাহলে তো এরপরে পাঞ্জাবের কোন নেতা এসে বলবেন যে ইন্দিরা গান্ধীকে হত্যা ঠিক হয়েছিল, ওটা একটা শিখ অভ্যুত্থান ছিল, সেই জন্য ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। কোনটা টেরোরিজম আর কোনটা রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ সেই সবকিছুকে গুলিয়ে দিতে চাইছে। যদি একটা রাষ্ট্রপ্রধানকে, মুজিব সে সময় রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে যদি গুলি করে হত্যা করাটা একটা গৌরবের কাজ হয়, সেটাকে যদি কেউ আমি আবার বলছি, যদি আপনি জাস্টিফাই করেন তাহলে আপনি এক ধরনের মোবোক্রেসি, অ্যানার্কি এগুলোকে প্রতিষ্ঠা করতে চাইছেন।
সমীরবাবু খুব ভালো বলেছেন যে দেখুন আবার মানে দ্য ডিবেট ইজ ভেরি সিম্পল এবং তর্কটাও বাংলাদেশের জন্য খুব সহজ। সেটা হচ্ছে বাংলাদেশ মুসলমান প্রাথমিকভাবে হতে চায় না বাঙালি হতে চায়। যদি সে বাঙালি হতে চায় তাহলে সে রবীন্দ্রনাথের চর্চা করবে, আর যদি সে তার ইসলাম ধর্মকে বেশি আঁকড়ে ধরতে চায় তাহলে সে যেটা করছে সেটাই করবে। এই দ্বন্দ্বটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। এবার অয়ন আমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের জন্য থামাচ্ছি আমি। সমীরদা, আপনার পাশে যদি কেউ থাকেন তাকে একটু বলা যে মোবাইলের ফ্রেমটা উল্টে গেছে, একটু মোবাইলটাকে যদি সোজা করে ধরা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে কলকাতার পাশে যদি একটা সিরিয়ায় গৃহযুদ্ধ বেঁধে যায়, যশোর থেকে তো বনগাঁ বেশি দূর নয়, যশোরে যদি সবাই মানে উত্তেজিত হয়ে মুজিবের হত্যাকারীদের জয়গান করে তাহলে আমাদের জন্য চিন্তা। আমি ঘরের পাশে একটা সিরিয়া চাই না, আমি ঘরের পাশে একটা আফগানিস্তানের তালিবান শাসন চাই না। ইভেন তালিবান হ্যাজ রাইট নাও হ্যাজ এ রুল। আমি বলছি সমীরদা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জামাত, বিএনপি তারা এক এক রকম এক একবার এক এক রকম কথা বলছে। কখনো কেউ বলছে যে ইমিডিয়েট ভোট চাই, আগে সংস্কার না তারপরে ভোট, আবার অনেকে বলছে আগে ভোট তারপরে সংস্কার। সংস্কার মানে হচ্ছে ওরা সংবিধান পরিবর্তন করে দেবে। কিন্তু কলকাতা দখল, তার মধ্যেও আগরতলা দখল, তার মধ্যেও ভারত যদি চোখ রাঙায় তাহলে আমরাও দেখে নেব। এই পরিস্থিতিতে বাংলাদেশের কতটা ক্ষমতা? কালকে আমি যাচ্ছিলাম মানে একটুখানি পুরনো কলকাতায়, তা আমি ওখানে আগে জিজ্ঞেস করে নিলাম, ভাই এটা ইন্ডিয়ার হাতে আছে তো? কারণ 4 দিন বলেছিল, 40 দিন হয়ে গেছে, এখনো কিছু হয়নি তো। তো সবাই হাসে, মানে ইটস এ লাইটার সাইড। প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই বাংলা ভাইয়ের নাম শুনেছি, যিনি উল্টো করে টাঙিয়ে জামাতের একটা মানে কি বলবো ওই খুনি আর কি, যে উল্টো করে টাঙিয়ে দিয়ে তাকে মেরে ফেলা হতো সংখ্যা লঘিষ্ঠদের, তারা কিন্তু জামাতের। এবং জামাতে কি বলছে যে আমরা এখন জেএমবি বলবো না, জেএমবি তো বাংলাদেশে থাকবে, আমরা বলবো জেএমআই, ইন্ডিয়া, জামাত ইন্ডিয়া। মানে স্পর্ধা কি? তার মানে এটা কি? এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে যদি আমরা সতর্ক না হই, যদি আমরা অত্যন্ত ডেডিকেটেড হয়ে নিজেদের যে প্রফেশনালিজম সেইটা যদি ব্যবহার না করি, তাহলে এরা কিন্তু আসবে। এবং অনেক জায়গাতে একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক ভাবে এখানে এই দেশে, যে কেন্দ্র কি করছে? কেন্দ্র কেন চুপ করে বসে আছে? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হুমকি দিচ্ছে বাংলাদেশ, আমাদের কি করা উচিত এই মুহূর্তে? না, আমি তো বলেছিলাম যে রামকৃষ্ণ বলেছিলেন যে ফোঁস তো করতে পারো, অন্ততপক্ষে সেটুকু তো আমরা করা দরকার ছিল। আমরা কি করলাম না, আমাদের ফরেন সেক্রেটারিকে পাঠিয়ে দিলাম, দি জেন্টলম্যান ওয়াজ হ্যাকেলড, এবং তার সঙ্গে বাংলাদেশের যিনি ছিলেন কাউন্টার পার্ট, আমি নামটা ভুলে যাচ্ছি, জেনারেলি ডিপ্লোম্যাটিক লেভেলে দেখা যায় যে শেখ হ্যান্ডটা কিরকম ওয়ার্ম এবং কতবার করা হয়, সেই জায়গাটায় দেখা গেল যে ল্যাকলাস্টার টোটালি, এবং তাই তিনি সেই রাত্রেই ফিরে আসলেন ইন্ডিয়াতে। এটা তো আমরা যাদের পাঠাচ্ছি, দে আর ভেরি কোয়ালিফাইড পিপল, দে আর এক্সপার্ট ইন দেয়ার ওন ডোমেন। কিন্তু এইখানটায় প্রশ্ন কিন্তু এখন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে আরাকান নিয়ে একটা কথা চলছে। আর দে এনি ম্যাচ টু এনি অফ দি এস্টাবলিশ কান্ট্রি অ্যান্ড অল? আরাকানে কি হবে? তাদের রোহিঙ্গা এইসব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি হবে। আমাদের সবচেয়ে যে এখন যেটা দরকার, ওরা নিজেরাই কিন্তু বলে দিচ্ছে যে কোনটা আমাদের প্রয়োজন। যেমন শিলিগুড়ি করিডোর, যেমন যেটাকে আমরা বলছি যে চিকেন নেক শিলিগুড়ি করিডোর। কারণ ইন কেস ইফ এনিবডি ক্যান ইনফ্লুয়েন্স শিলিগুড়ি করিডোর, তার মানে এন্টায়ার নর্থ ইস্ট উইল বি টোটালি ডিফাঙ্কড। চিকেন নেক কেটে নাকি সব দখল করে নেবে? না, সেইটাই। সুতরাং আই এম শিওর যে ওখানে হিউজ ফোর্স রয়েছে। সুতরাং অনেকে তো দিবা স্বপ্নও তো হয়, তাহলে ও নেতা হবে কি করে? এখন তো আরো কাজিয়া হবে। আমাদের ইয়েকে নিয়ে যে যাচ্ছে, যে খালেদা জিয়াকে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে তারেকের কাছে, ওর ছেলের কাছে। হ্যাঁ, লন্ডনে, ইস্ট লন্ডনে আজ তারেকের বিশাল বাড়ি আছে। তো ওখান থেকে যখন আসবে, ও অলরেডি ভিডিও কনফারেন্স করছে এভরিডে,
ওখান থেকে যখন আসবে তখন বোঝা যাবে যে এই ডিফাইনিং ফ্যাক্টরটা কোনটা হবে এবং আমাদের রোলটা সেই প্রসঙ্গে যে কিভাবে সেটা আমরা কিভাবে কাট করতে হবে আমাদের কিন্তু এখন আমরা দেখিয়েছিলাম সমীরদা এবং সুমনদা যে আমরা দেখিয়েছিলাম সিভিল সার্ভিস, বাংলাদেশের সিভিল সার্ভিসে একটা গেজেট প্রকাশিত হয়েছিল অনেক আগে, তাতে সংখ্যালঘুদের নাম ছিল এবং সংখ্যালঘুরা যথেষ্ট মেধাবী, তারা নাম্বার পেয়ে উপযুক্ত যথাযোগ্যভাবে তারা পাশ করেছিল। তারপরে সেই গেজেট পরিবর্তন হয়ে দেখা গেল সংখ্যালঘুরা বাদ হয়ে গেল, কান্না কাটি তাদের চোখের জল দেখিয়েছিলাম। এই যে জামাত নেতা বললেন না, সুমনদা খুব ভালো বললেন যে আসলে ওরা সংখ্যালঘুদের নয়, সংখ্যাগুরু, মানে শুধু মুসলিমরাই থাকবেন। সিভিল সার্ভিসের পর এবার পুলিশের এসআই। বাংলাদেশে আবারও কি সরকারি চাকরিতে টার্গেট সংখ্যালঘুরা? আবারও অনেকের চাকরি বাতিল এবং সেই তালিকায় বেশিরভাগই সংখ্যালঘু। একবার দেখবো, তারপরে আসবো আলোচনা। স্ট্রোক করছে, তো এটা পারিবারিক ভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না। কয়েক বছরের প্রস্তুতি, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, তারপর মৌখিক, এতগুলো ধাপ পেরিয়ে পুলিশের চাকরির দোরগড়ায় পৌঁছেছিলেন। 1 বছর ধরে ট্রেনিংও করেছেন, তারপর আচমকা চাকরি বাতিল। এই নিয়ে বাংলাদেশে জোর শোরগোল। বাংলাদেশ পুলিশের এসআই পদের 321 জনের চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু। ট্রেনিং শেষে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই মনে হচ্ছে যেন বৈষম্যের প্রথম শিকার হচ্ছি। একজনের সাথে আরেকজনের সহপাঠী কথা বলার জন্য যদি চাকরি চলে যায়, তাহলে এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর হতে পারে না। বাংলাদেশ পুলিশের এসআই, উর্দিধারী চাকরি, অনেক স্বপ্ন, অনেক সাধনা। প্রাথমিক স্তর পেরিয়ে ট্রেনিং, চূড়ান্ত নিয়োগের আগেই চাকরি বাতিল। কিন্তু কেন? কর্তৃপক্ষের দাবি, ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 321 জনের চাকরি বাতিল করা হয়েছে। এই যুক্তি হাস্যকর মনে হচ্ছে চাকরিহারাদের। পড়াশোনা করে কষ্ট করে চাকরি পাইছি, সেখানে বাড়ি থেকে টাকা নিয়ে 1 বছর হচ্ছে আমরা ট্রেনিং কমপ্লিট করছি। তারপরে আমাদের সাথে যেটা হয়েছে এর চেয়ে আমাদের মরে যাওয়া অনেক ভালো ছিল। 1 বছর ট্রেনিং এর পরে কেউ এই ধরনের আচরণ করবে, এটা একটা সম্পূর্ণ আমাদের বাহিনীর উপরও একটা প্রশ্ন, একাডেমির উপরও প্রশ্ন, আমাদের শৃঙ্খলার উপরও প্রশ্ন। এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস পাশ করার পরেও অনেকের নাম বাদ যায়। সেই তালিকায় 42% ছিল সংখ্যালঘু। এবার এসআইয়ের চাকরি নিয়ে বিতর্ক, আবারও একই প্রশ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসন কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়ায় 19 সরকার? এই নিউজটা শোনার পর আমার বাবা 2nd টাইম স্ট্রোক করছে, তো এটা পারিবারিক ভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, মানে এটা আমি